ইটস টাইম ফর ফেস সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা। সরাসরি চলে যেতে চাই প্রশ্নে। আচ্ছা, প্রথম কমেন্টে যিনি করেছেন একটু লম্বা কমেন্ট, তন্ময় রয়, তিনি বলছেন আমি ভারতের বনগাঁ শহর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, পুরো দুনিয়াতে জো রুট, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনের মতো বড় বড় টি-20 ব্যাটাররা বাদ পড়ে টিম থেকে, কিন্তু লিটন, সৌম্য এদের মতো ব্যাটার কেন বাদ যায় না, যারা 50টা টি-20 ম্যাচ খেলার পরেও তাদের অ্যাভারেজ 30 বা 35 কিংবা এর নিচে 130, মানে স্ট্রাইক রেট 130? এটা কি টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশে কেন এমন জেনারেশনের ব্যাটার নাই? 30-35 এভারেজ যাদের নাম বলেছেন তাদের কারণে হওয়ার কথা না টি-20তে, আমার ধারণা 20-এর ঘরে। এবং স্ট্রাইক রেটের যে কথাটাও বলছেন সেটাও 130-35 হলে বাংলাদেশের পার্সপেক্টিভে ভালোই হওয়ার কথা। উনি কি আশা করছেন না বললেন যে এর নিচে, মানে এর নিচে হওয়া সত্ত্বেও কেন তাদের বাদ দিচ্ছেন, আর বাংলাদেশ কেন ভালো অ্যাটাকিং ব্যাটার পায় না? বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 120-এর আশেপাশে, সেটা নট অ্যাবাভ দেন 125। মানে আপনি বাংলাদেশের অ্যাটাকিং ব্যাটসম্যান বলতে যাদের কথা ভাবেন তাদের স্ট্রাইক রেট 120-22, এবং গড়ের কথা যদি আপনি বলেন সেটাও 20-22। তো দুটার কোনোটাই আসলে খুব বেশি উপযুক্ত না এখনকার টি-20 ক্রিকেটের জন্য। কিন্তু কথা হচ্ছে সবার স্ট্রাইক রেট এভারেজই ওই 120-এর আশেপাশে এবং 20-এর আশেপাশে। আচ্ছা, উনি আরেকটা ব্যাপার জানতে চাইছেন যে কেন বাংলাদেশে এমন ব্যাটার থাকে না, যেখানে ওয়ার্ল্ডে অনেক বড় বড় দেশের বা প্রায় প্রত্যেক সব দেশের এমন কিছু ব্যাটার থাকে যারা খুব অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে, বাংলাদেশে কেন নাই? আমাদের তো পাইপলাইনেও নয়। আপনি কাদেরকে বাদ দিয়ে কাদেরকে আনবেন? যাদের কথা আপনি বলছেন তাদের স্ট্রাইক রেট এভারেজ যাদেরকে বাদ দিচ্ছেন তাদের স্ট্রাইক রেট এভারেজও ওই একই কাছাকাছি। এখন আপনি যদি প্রশ্নটা করেন যে আমরা তৈরি করতে পারছি না কেন, দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। সেই প্রশ্নের উত্তর দিতে হলে পুরো আরেকটা সই করতে হবে, মানে সারাদিন আলোচনা করা যাবে, সারাদিন আলোচনা করা যাবে। ভারত থেকে যিনি কমেন্টটা করেছেন তাকে মানে আরেকটা ব্যাপার বলা যাচ্ছে যে আমার হচ্ছে অভ্যাস, মানে মিরপুরের হোম ক্রিকেট বা আমরা যেখানে ক্রিকেটটা খেলি সেখানে আপনি ওই 150, 120, 130-এর ক্রিকেটটা খেলেন, তো আপনি হুট করে 220-এর উইকেটে গিয়ে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে আপনি এত বেশি স্ট্রাইক রেটে খেলতে পারবেন। এটাই একটা অভ্যাসের সবচেয়ে বড় ভালো বিষয় যেটা এমিল বলেছে যে 120-এর যে স্ট্রাইক রেটের কথা আমরা বলছি, 120 মানে 100 বলে উনি 120 রান করেন, 120 বলে 140 রান হয়। মিরপুরের মাঠে তো 140 রান উইনিং স্কোর, হ্যাঁ উইনিং স্কোর, এটা সবচেয়ে বড় আক্ষেপ। আপনি অন্যরা যে ধরনের উইকেটে খেলে সেই জায়গার এভারেজ স্কোর পার স্কোরের সাথে মিরপুরের বা সিলেটের বা চট্টগ্রামের পার স্কোর মিলিয়েও আসলে লাভ হবে না। আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে যে দুটো সিরিজ জিতেছে সেখানে তো আপনি জানেনই 120-30 রান করলে আপনি ম্যাচ জিতে যাচ্ছেন। তো আপনার টার্গেটে যদি হয় 130 করে এবং আপনি জানেন 130 করলে আপনি ম্যাচ জিতছেন, সেক্ষেত্রে তো আপনি 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করলে 130-এ পৌঁছাতে পারেন। তো এটা পিচের উপর আসলে অনেকাংশে নির্ভরশীল। আচ্ছা, পরের কমেন্টটা কি আমি পড়বো? আচ্ছা, সুলেমান ফরাজি বলছেন, শুনতে খারাপ লাগলেও কথাগুলো সত্য, ওদের দায়িত্ববোধ নেই, মানে ক্রিকেটারদের 25 বছরে 25টা টেস্ট ম্যাচও জিততে পারেননি, এর নাম হচ্ছে বাংলাদেশ। আক্ষেপের কমেন্ট। আক্ষেপের কমেন্ট তো অবশ্যই। 25 বছরে আপনি মাত্র 23টা টেস্ট জিতেছেন, মানে গড়ে প্রতি বছর আপনি একটা টেস্টও জেতেননি, এবং যে টেস্টগুলো আমরা জিতেছি সেগুলো কাদের এগেনস্টে? বেশিরভাগ ক্ষেত্রে জিম্বাবুয়ে বা আফগানিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জিতেছি। আমরা বড় টেস্ট ম্যাচ জিতেছি নিউজিল্যান্ডে গিয়ে একটা, নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের মাটিতে একটা, অস্ট্রেলিয়ার সাথে একটা, ইংল্যান্ডের সাথে একটা, পাকিস্তানে গিয়ে দুইটা, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা যখন জিতেছি একেবারে শুরুতে যখন জিতেছি তখন দ্যাট ওয়াজ আ খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ দল। তো আপনি 23টা জয়কেও শুনতে অনেক বড় মনে হতে পারে, কারণ 23টা জয়ের মধ্যে আসলে বড় দলকে আমরা কয়বার হারিয়েছি? 4 বার বা 5 বার। তবে আরেকটা ব্যাপার হতে পারে, মানে কেবলমাত্র আপনি যদি পরিসংখ্যানের দিকটা চিন্তা করেন, প্রথম 25 বছরে সবগুলো টেস্ট প্লেয়িং ন্যাশনের মধ্যে বাংলাদেশের অবস্থান বোধ করি 4-এ হবে। বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর শ্রীলঙ্কা। কিন্তু তখনকার ক্রিকেট আর এখনকার বিশাল পার্থক্য, মানে আপনি পরিসংখ্যান দিয়ে একদম মেলানো যাবে না। ইনফ্রাস্ট্রাকচার, সুযোগ সুবিধার সাথে এখনকার ক্রিকেটারদের সুযোগ সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার বা কোনো কিছু আপনি মিলিয়ে লাভ হবে না। মানে নিউজিল্যান্ড নাকি তাদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল 26 বছর পর এসে, তো তারা এখনকার ক্রিকেটের সঙ্গে তুলনা দিলে তার হয় না। রাইয়ান আহমেদ তিনি বলছেন, শরীফুল ইসলামকে কেন ওয়ানডে দলেও রাখা হয়নি? না, ওয়ানডে দলে তার রাখার সবচেয়ে বড় কারণ বোধ করি তিনি এখনো শতভাগ ফিট, যদিও তার বোলিংটা দেখে মনে হচ্ছে তিনি ফিট, আর ট্রেনার থেকেও মানে ফিজিও থেকেও পজিটিভ কলে ছিল যে তিনি ফিট। কিন্তু আদতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে এখন পেস ইউনিট, আপনি কাকে বাদ দিয়ে শরীফুলকে ঢোকাবেন? তাসকিন আহমেদ তাজিম, নাইট মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, এই তো হাসান মাহমুদ, হাসান মাহমুদ, তো এদের কাউকে বাদ দিয়ে শরীফুলকে এখন কল করানোটা, এবং এই 5 জনের সাথে সাথে খালেদও কিন্তু রিসেন্টলি খুব ভালো পারফর্ম করছেন। যেটা নিউজিল্যান্ড এই দলের বিপক্ষে আপনি যে কোনো ফরম্যাটের কথাই বলেন না কেন, হি ইজ ডুইং আ ট্রিমেন্ডাস জব, এবং সেই কারণে তাকে টেস্ট দলেও রাখা হয়েছিল। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল সেকেন্ড টেস্টটা হয়তো তিনি খেলতে পারবেন, সেটা যেহেতু তাকে খেলানো হয়নি সেটা তো আসলে একটু অবাকই লেগেছে। তবে টি-20 সিরিজে কাউকে রেস্ট দিয়ে শরীফুলকে ডাকা হলে একটু অবাক হব না আমি। পরের প্রশ্ন যদি চলে যাই, ইয়ামিন
প্রধান, তিনি বলছেন সাকিবুল হাসান ছাড়া বাংলাদেশ টিম অচল খাতা কলম দিয়ে লিখে রাখেন সাকিবের মতো খেলোয়াড় বাংলাদেশে আর আসবে না, সাকিবকে দলে চাই আরও 2 বছর। আসবে না এটা তো আপনি এখন বলতে পারেন না, তবে এখনো পর্যন্ত কেউ আসেননি, এটাতে কোনো সন্দেহ নেই। এবং সাকিব আল হাসান যখনই থাকুন, এটা কেউ কখনো আপনার অস্বীকার করেননি যে তিনি একই সাথে ব্যাটিং বোলিং 2 জায়গাতে যেভাবে পারফর্ম করেন তার রিপ্লেসমেন্ট আসলে হয় না। 2 বছর দলে চেয়েছে, 2 বছর দলে এখনকার সিচুয়েশনে আছেন কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ গেল 1-1.5 বছর ধরেই ব্যাটিং নিয়ে তিনি স্ট্রাগল করছেন, বোলিং নিয়ে আবার নিষিদ্ধ হয়েছিলেন। তো দুদিকের কোনো জায়গাতেই আসলে তিনি এখন নিজের সেরা অবস্থানে নাই। টি-20 লিগগুলো তিনি খেলছেন, লেটস সি। পরের কমেন্টটা করছেন রাফি হাসান টিপু। এনামুল 1-2 ম্যাচ খারাপ খেলছে, আপনাদের কি মনে হয় তাকে আরেকটা সুযোগ দেওয়া দরকার? 1-2 ম্যাচ বলতে এনামুল বিজয় যখন ডিপিএল এ টপ রান গেটার ছিলেন 874 রান সম্ভবত এবার করেছেন, এনসিএল এ করেছেন 700, তাকে টেস্টে নিয়ে আসা হয়েছে। টেস্ট একটা ম্যাচ তিনি এর আগের সিরিজটাতে খেলেছেন, রান করতে পারেননি, এবং এখানে 4টা ইনিংস খেলেছেন, 4টা ইনিংসের কোনটাতে রান করতে পারেনি, মানে ব্যাক টু ব্যাক 6টা ইনিংস তিনি এই জায়গায় খেলেছেন। এবং নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 2টা টেস্টে আরও 4টা ইনিংস খেলেছেন, তার মানে হচ্ছে সব মিলিয়ে 10টা ইনিংসের কোনোটাতেই তিনি রান করতে পারেননি। এবং ঘরোয়া ক্রিকেটে এখন বলাই হচ্ছে যে ঘরোয়া ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে ফারাক সেটা এনামুলের ব্যাটিং দেখলে সবচেয়ে বেশি বোঝা যাচ্ছে, এবং যেভাবে তিনি আউট হচ্ছেন সেটা অ্যালার্মিং। আপনি যদি শুধু টেস্ট বলেন 6টা ইনিংসকে এনাফ আমার কাছে মনে হয় না। একজন ক্রিকেটারকে যখন সুযোগ দিবেন আপনার অন্তত 10টা ইনিংস দেওয়া উচিত বা 5টা টেস্ট ম্যাচ সুযোগ দেওয়া উচিত। 10টা ইনিংসের কমে কাউকে বাদ দেওয়াটা তার প্রতি আমার কাছে মনে হয় অবিচার। তবে যেভাবে এনামুল বিজয় আউট হচ্ছেন সেটা অ্যালার্মিং, এবং পেস বলুন স্পিন বলুন দুটোর এগেনস্টেই তাকে খাবি খেতে হচ্ছে, এবং টেকনিকের প্রবলেমগুলো আসলে চোখে পড়ছে। আর নাবিল স্যার মনে করুন তিনি ভালো করেছেন কোনটায়, ঢাকা লিগে, মানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল, যেটা 50 ওভারের ফরম্যাট, বা এনসিএল, তো তাকে আপনি টেস্ট কেন খেলাতে হবে? তাকে তো না মানে তাকে তো ভালো করা, মানে এই যে আমরা লঙ্গার ফরম্যাটে তিনি 700 রান করেছেন 7 ম্যাচে, কিন্তু ওখানে তো তার চেয়ে ভালো অমিত হাসান করেছেন 718, তার চেয়ে তো ভালো অমিত। তাহলে না, অমিত তো আবার ওই পজিশনে খেলেন না, আরেকটা ব্যাপার হতে পারে বিজয়কে নেওয়া হয়েছে। নির্বাচক যখন তাকে দলে নেয় তাদের ব্যাখ্যাটা ছিল যে ঢাকা লিগে তার খেলা দেখে মনে হয়েছে তিনি অনেক বেশি সময় নিয়ে থাকতে পছন্দ করেন, এই জন্য তাকে টেস্ট খেলানো হবে না। দ্যাটস আ রং স্টেটমেন্ট আমার কাছে পার্সোনালি মনে হয়, কারণ তাকে যদি বলা হতো যে তিনি এনসিএল এর সেকেন্ড রান গেটার, 7 ম্যাচে 700 রান করেছেন, অমিত হাসান 718 রান করলো, তার ব্যাটিং পজিশনটা ভিন্ন, আমরা টপ অর্ডারে ব্যাটার খুঁজছিলাম বা ওপেনিং স্লটে ব্যাটার খুঁজছিলাম, সে কারণে বিজয়কে নেওয়া হচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। তাহলে স্যার আরেকটা ব্যাপার হতে পারে, এই যে বিজয় এত রান করে এসেও রান করতে পারলো না, এটা কি বাকি ক্রিকেটারদের জন্য একটু ক্ষতিকারক হলো কিনা? যে আপনি কিভাবে একজন ক্রিকেটারকে দলে নেবেন? আপনি তো ঘরোয়া ক্রিকেটার মান, ঠিক আছে আমি মানছি মান খারাপ, মানে পার্থক্য অনেক বেশি, বছর ভালো করে নেই এমন ভালো করছেন তা না, তো বাকি ক্রিকেটাররা তো আমরা কথা ভালো করব। স্ট্যাট যদি বের করেন, বিজয় ওয়ান ডে বলুন টেস্ট বলুন টপ রান গেটারদের একজন সবসময় থাকেন, ওয়ান ডে ফরম্যাটে তো বটেই। তাহলে আপনি বাকি ক্রিকেটারদের কি দেখে আপনি সুযোগ দিবেন? তাদের প্রতি অন্যায় হলো না? তাদের প্রতি অন্যায় হলো, তবে দিন শেষে আপনার কাছে যা আছে আপনাকে সেটা নিয়ে লড়াই করতে হবে। আপনার কাছে ওই ঘরোয়া ক্রিকেটের যে বিষয়বস্তু আছে, ডিপিএল আছে, এনসিএল আছে, বা লঙ্গার ফরম্যাটের যে ভার্সন আছে, বিসিএল আছে, এগুলো থেকে বেস করে আপনাকে নিতে হবে। সেখান থেকে আপনার আসলে বেরিয়ে আসার উপায় নাই। সেখান থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে মানিয়ে নেওয়া বা ওই চ্যালেঞ্জটা নেওয়ার কেপাবিলিটি বা স্ট্রেংথটা ক্রিকেটারদের নিজেদেরকেই তৈরি করতে হবে। একদম নর্মালি একটা জিনিস আপনি যদি চিন্তা করেন, ডিপিএলে বলুন বা লঙ্গার ফরম্যাটের ক্রিকেটে বলুন, আপনি জানেন প্রতিপক্ষ দলে একজন ভালো বোলার আছে, দুজন ভালো বোলার আছে। আপনি যদি ওপেনিং স্লটে নেমে নতুন বলটার প্রথম 7-8 ওভার কাটিয়ে দিতে পারেন, আপনার জন্য পরের কাজটা ইজি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সেই বিষয়টা নাই। ইন্টারন্যাশনাল ক্রিকেটে নতুন বল করার জন্য স্পেসিফিক বোলার আছে, পুরনো বলে বল করার জন্য স্পেসিফিক বোলার আছে, রিভার্স সুইং করানোর জন্য স্পেসিফিক বোলার আছে, স্পিনে একজন আরেকজনকে সহযোগিতা করার জন্য স্পেসিফিক বোলার আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি ব্রিদিং স্পেসটা পান একদমই, যেটা আপনি লোকাল ক্রিকেটে পান। তো এই জায়গাটাতে ক্রিকেটারদেরকে নিজেদেরই কাজ করে এগিয়ে আসতে হবে। আচ্ছা, একদম শেষ কমেন্ট, শুভ কমেন্টটা করেছেন, তিনি বলছেন শান্ত যদি 50টা টেস্ট ম্যাচ ক্যাপ্টেন্সি করতেন, অন্তত 15 থেকে 20টা ম্যাচ বাংলাদেশ জিততে পারতো। আপনাদের কি মনে হয়, যেহেতু 14 ম্যাচে 4টা জয়, 50 ম্যাচে 15 বা 16 জয় কি হতো কিনা, বা 20টা তিনি আশা করছেন? 15টা জিততে পারতেন, কারণ টেস্ট ক্রিকেটটা বদলাচ্ছে, টেস্ট ক্রিকেট এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ ঘরের মাঠে এখন ম্যাচ জিততে শুরু করেছে। রিসেন্টলি বাংলাদেশ ঘরের মাঠে অন্তত ফাইট করছে,
তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে 50টা ম্যাচ ক্যাপ্টেন্সি করলে 15টা ম্যাচ হয়তো তিনি জিততেন। তবে আপনি যদি প্রথম 10 বছর বা প্রথম 15 বছরের সাথে এখনকার ক্রিকেট তুলনা করেন সেটা আবার যুক্তিসঙ্গত হবে না। তবে আপাতত বিদায়ের পালা। ক্রিকেট শো থেকে নাবিল কাসের ছিলেন, আমি রিফাত এমিল ছিলাম, বিদায় নিচ্ছি। আমি একটু জানিয়ে রাখতে চাই আমাদের ক্রিকেট শো আমরা আগে শনি সোম বুধ দুপুর 12টা করলো, এখন কিন্তু সময় চেঞ্জ হয়েছে, শনি সোম বুধই থাকছে, তবে দুপুর 12টার পরিবর্তে আমরা সন্ধ্যা 6টায় হাজির হয়ে যাব দ্য ক্রিকেট শো নিয়ে। আজকে শেষ করছি এখানে, ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.